সুপ্রিয় শিক্ষার্থী, কোভিড-19 আক্রান্ত হওয়ার পর থেকে সারা বাংলাদেশ, গোটা বিশ্বসহ সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান যথাক্রমে বন্ধ। এবং প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠ্য বইয়ে আটকে রাখার জন্য আমরা রোটারি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে যে অনলাইন ক্লাসের আয়োজন করেছি, আশা করি তোমরা আমার সকলেই অনলাইন ক্লাসে উপস্থিত থাকবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং তোমাদের মতামত জানাবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশ বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায় ভাষা আন্দোলনের উপর তোমাদের একটি আলোকপাত করেছিলাম। নিশ্চয়ই তোমরা সেই শর্ট নোটগুলো সংগ্রহ করেছো বা পাঠ্যপুস্তকের সাথে মিলিয়ে লিখেছো এবং এখান থেকেও তোমাদের ফাইনাল পরীক্ষায় যে কোনো ধরনের কোশ্চেন থাকলে তার উত্তর তোমরা দিতে পারবে। আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি ত্রয়োদশ অধ্যায় বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ এই অধ্যায়ের উপর পরিচ্ছেদ 13.1 বাংলাদেশের পরিবার কাঠামো এই বিষয়টি উপরে আমরা আলোকপাত করার জন্য। তোমরা নিশ্চয়ই সকলেই অবগত আছো যে পৃথিবীর সকল মানব গোষ্ঠী, সকল মানব জাতি কোনো না কোনো পরিবারের সদস্য। তাই পরিবার হলো পৃথিবীর সবচেয়ে আদিম এবং প্রাচীনতম সংগঠন। পৃথিবীতে পরিবার গঠনের পূর্বে আর কোনো সংগঠন সৃষ্টি হয়নি। কোনো মানুষই পরিবার ছাড়া পরিবারের বাইরে বসবাস করতে পারে না এবং আজ পর্যন্ত কোনো জাতি, কোনো মানুষ, কোনো কে দেখা যায়নি যে পরিবারের বাইরে সে বেড়ে উঠেছে বা বড় হয়েছে। তাই পরিবার, এখন আমাদের প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন হলো যে পরিবার কি? পরিবার কি বা পরিবার বলতে কি বুঝো? পরিবার বলতে কি বুঝায়? এই প্রশ্নের উত্তর আমরা বলতে চাই যে পরিবার হলো যে বাবা মা সন্তান সন্ততি নিয়ে একত্রে বসবাস করাকে পরিবার বলে। কে কে থাকে সেখানে? বাবা মা থাকে, সন্তান সন্ততি থাকে, এই নিয়ে একত্রে বসবাস করাকে পরিবার বলে। এখন এই যে বাবা মা এবং সন্তান সন্ততি একত্রে বসবাস করে, এই বসবাস করাটাকেই পরিবার বলে এই কারণে যে পরিবারের যে কয়জন সদস্য আছে প্রত্যেকের জন্য প্রত্যেকের সুখ দুঃখ আনন্দ বেদনা এগুলো ভাগাভাগি করে নেয়। এখানে একটা জিনিস লক্ষ্য করা যায় যে পরিবারের যদি বাবা মা ভাই বোন একত্রে বসবাস করাকে পরিবার বলে, এরা প্রত্যেকেই রক্তের সম্পর্কে সম্পর্কিত। এরা প্রত্যেকেই রক্তের সম্পর্কে সম্পর্কিত। অপরদিকে যে ওই একটা মেস বাড়িতে কয়েকজন যুবক ছাত্র একসাথে একত্রে বসবাস করতেছে, সেটাকে কিন্তু আমরা পরিবার বলবো না। কেন বলবো না? যে তাদের ভিতরে রক্তের কোনো সম্পর্ক নেই, তাদের সুখ দুঃখ ভাগ করে নেওয়ারও কোনো সুযোগ নেই। সুতরাং যে বাবা মা সন্তান সন্ততি নিয়ে একত্রে বসবাস করাকে পরিবার বলে এই কারণে যে তাদের ভিতরে একটি রক্তের সম্পর্ক আছে এবং তারা পরস্পরের প্রতি সুখ দুঃখগুলোকে ভাগ করে নেয়। সুখেরও সাথী হয়, দুঃখেরও সাথী হয়। কেউ বেদনাহত হলে অন্যজনও বেদনাহত হয়। এই জন্য এটাকে পরিবার বলে। পরিবার যদি না থাকতো তাহলে কোনো মানুষই স্বাচ্ছন্দ্যভাবে সুন্দরভাবে মমতাময়ী স্নেহময়ী স্নেহপরায়ণ ও শ্রদ্ধাভাজন হয়ে বেড়ে উঠত না। প্রত্যেকটি মানুষের ভিতরে যে এই ভালো গুণাবলীগুলো সৃষ্টি হয় সেটা পরিবারের মধ্য থেকে। এখন প্রশ্ন হলো যে পরিবারের কার্যাবলীগুলো কি কি? পরিবারের কার্যাবলীগুলো কি কি? পরিবারের কার্যাবলীগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। পরিবারের
কার্যাবলী। সাধারণত পরিবার যে সমস্ত কাজগুলো করে থাকে তার 1 নম্বর হলো সন্তান সন্ততি বা জৈবিক চাহিদা পূরণ করা। জৈবিক চাহিদা পূরণ করা। প্রত্যেকটি মানুষই পরিবারে জন্মগ্রহণ করে এবং তারা যখন বড় হয় কোনো একজন পুরুষ একজন মহিলাকে সম্ভবতই কামনা করে, স্বাভাবিকভাবে কামনা করে, পরিণত বয়সে বা একজন স্ত্রী একজন পুরুষকে কামনা করে। সেই কামনার পূরণের লক্ষ্যে তারা সামাজিকভাবে ও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তারা পরিবার গঠন করে থাকে এবং এই ক্ষেত্রে পুরুষ ও নারী পরস্পর প্রতি জৈবিক চাহিদাগুলো পূরণ করে থাকে। এরপরে আমরা 2 নম্বরে বলতে পারি সন্তান সন্ততি জন্ম দেওয়া। সন্তান সন্ততি জন্ম দেওয়া। পরিবারের দ্বিতীয় কাজ হলো বাবা মা সন্তান সন্ততিকে জন্ম দেয় এবং তার ভরণ পোষণ করে, তার সমস্ত খরচ আদি মিটিয়ে থাকে। 3 নম্বর হলো অর্থনৈতিক কাজ। পরিবারের যিনি বড় সদস্য বা বয়োজ্যেষ্ঠ সদস্য তিনি সাধারণত পরিবারের অর্থনৈতিক কাজগুলো সম্পাদন করে থাকে, অর্থাৎ পরিবারের ব্যয়, পরিবারের জন্য যে পরিবারের সদস্যদের খাওয়া পড়া লেখাপড়া করা ভ্রমণ বা যত যাবতীয় ব্যয় আছে সেই ব্যয়গুলো মিটাইয়া থাকে পরিবারের প্রধান যিনি তিনি উপার্জন করেন এবং তিনি পরিবারের সকল সদস্যের অর্থনৈতিক চাহিদা মিটিয়ে থাকে। সুতরাং তিনি এক অর্থনৈতিক কাজ করে থাকেন। এরপরে রাজনৈতিক কাজ। এই কাজটি হলো, যদি পরিবারকে একটি রাষ্ট্রের সাথে আমরা তুলনা করি, রাষ্ট্রপ্রধানের আদেশ নির্দেশ যেমন রাষ্ট্র পরিচালিত হয়, ঠিক তেমনি পরিবারের প্রধানের কথা মতোই পরিবারের অন্যান্য সদস্যরা চলাফেরা করে থাকে, জীবনযাপন করে থাকে এবং তার আদেশ নিষেধ মেনে চলে। এখানে তার আইনই পরিবারের ভিতরে প্রচলিত থাকে। তিনি যে আইন জারি করেন, যে কথাবার্তাগুলো বলেন, সে কাজগুলো তিনি করে থাকেন। অর্থাৎ এক্ষেত্রে এই রাজনৈতিক কাজগুলো তিনি করে থাকেন, অর্থাৎ তিনি সমন্বয় করে থাকেন সন্তান সন্ততির সাথে, মা এবং অন্যান্য পরিবারের অন্যান্য আত্মীয় স্বজন তাদের সাথে কী ধরনের আচার আচরণ করতে হবে তার সমন্বয়ও তিনি করে থাকেন। এবং এইগুলো যদি না করেন তাহলে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য তার দায়িত্ব পালন করার থেকে সঠিকভাবে পালন করছে বলে মনে হয় না। এরপরে আমরা জানি যে শিক্ষামূলক কাজ। সবচেয়ে প্রধান কাজ হলো পরিবারের শিক্ষামূলক কাজ। শিক্ষামূলক কাজটি হলো পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, কারণ একজন বয়স্ক নারী একজন পুরুষকে যখন কামনা করে, একজন পুরুষ যখন একজন বয়স্ক নারীকে কামনা করে, তারা পরস্পরের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পরিবার গঠন করে, তখনই তাদের পরিবারে আসে সন্তান সন্ততি। এই সন্তান সন্ততি থেকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা বা শিক্ষা দেওয়ার দায়িত্ব পরিবারের, অর্থাৎ পরিবারের মধ্য থেকেই সন্তান সন্ততিতে প্রথম বর্ণমালার পরিচয় পায় এবং তারা প্রাথমিক স্কুলে যাওয়ার অনুপ্রেরণা লাভ করে তারা পরিবার থেকেই। মা কিংবা বাবা সর্বপ্রথম পরিবারের সদস্যদেরকে হাত ধরে টেনে নিয়ে স্কুলে ভর্তি করিয়ে দেন এবং স্কুলের যাবতীয় খরচ আদি তারাই পরিচালনা করে থাকে। সুতরাং এখানে পরিবারের সদস্য
যদি সন্তান সন্ততিকে সুশিক্ষা না দিয়ে থাকে তাহলে সেই পরিবারের সদস্যরা সুশিক্ষার থেকে বঞ্চিত হয়, আর সুশিক্ষার থেকে বঞ্চিত হলে একটি জাতি পিছিয়ে পড়ে। সুতরাং পরিবারের সদস্যদেরকে আধুনিক সুশিক্ষায় শিক্ষিত করে যে একটি জাতিকে আগায় নিতে পারে এবং তার পরিবারের অস্তিত্ব বা চেতনাটাকে আরও সমৃদ্ধি করতে পারে। এরপরে আমরা জানি যে অবসর বিনোদনমূলক কাজ। এই কাজটি হলো পরিবারের প্রত্যেকটি সদস্যই নানা প্রকার কাজে ব্যস্ত থাকে। যারা সন্তান সন্ততি তারা হয়তো স্কুল কলেজে লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে, বয়োজ্যেষ্ঠ সদস্যরা তারা অফিস আদালত কিংবা ব্যবসা বাণিজ্য কিংবা অন্য কোনো পেশার সাথে তারা যুক্ত থাকে। সারাদিনের ক্লান্ত কিংবা ব্যস্ততার মধ্যে তারা কোনো এক সময় ক্লান্তি বোধ করে। সেই ক্লান্তি বোধ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা পরিবারের মধ্যেই প্রথমত বিনোদন খুঁজে পায়। তারা হয়তো টেলিভিশনের সামনে কিংবা পরিবারের সব সদস্যরা বসে একত্রিত হয়ে তারা অবকাশ রঞ্জনমূলক কাজ তারা করে থাকে। তারা পরস্পরের মধ্যে আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করে। এই ধরনের কাজগুলোকে বলা হয় অবসর বিনোদনমূলক কাজ। এরপরে আমরা জানি সামাজিকীকরণ। সামাজিকীকরণমূলক সামাজিকীকরণমূলক এই কাজটি হলো সমগ্র জীবনব্যাপী কাজ। কারণ পরিবারের প্রত্যেকটি সদস্য আদব কায়দা, আচার আচরণ, চাল চলন, উঠা বসা, অন্যজনের সাথে খাপ খেয়ে চলার কৌশল, এইগুলো সব পরিবার থেকেই প্রথমত পেয়ে থাকি। পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যরা কনিষ্ঠ সদস্যদেরকে শিক্ষা দিয়ে থাকে। অর্থাৎ বাসায় বাড়িতে কোনো মেহমান আসলে তাকে সালাম আদব করা কিংবা তার সাথে সৌজন্যমূলক আচার আচরণ করা কিংবা তার সাথে ভালো ব্যবহার করা, ঠিক তেমনি পাড়া প্রতিবেশীর সাথেও সৌজন্যমূলক ব্যবহার, আচার আচরণ বা খাপ খাওয়া নেওয়ার কৌশল, সেই কৌশল তারা পরিবারের থেকেই প্রাথমিকভাবে পায়। অর্থাৎ একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে প্রথমত সে তার মায়ের সাথে সামাজিকীকরণ করে, এরপরে বাবা বা পরিবারের অন্যান্য সদস্যর সাথে সামাজিকীকরণ শেখে। এই সামাজিকীকরণ শিক্ষার থেকেই পাড়া প্রতিবেশীর সাথে সামাজিকীকরণ শেখে এবং এই অভ্যস্ত হয় সমগ্র জীবনব্যাপী। অর্থাৎ সামাজিকীকরণ প্রক্রিয়াটা দোলনা থেকে কবর পর্যন্ত চলতে থাকে। অর্থাৎ সমগ্র জীবনব্যাপী এই প্রক্রিয়া ছাড়া একজন মানুষ কখনো পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা দেখো তাহলে আমরা আজকে যে আলোচনা করলাম পরিবার কাঠামো এবং সামাজিকীকরণ 13.1 বাংলাদেশের পরিবার কাঠামো, বাংলাদেশের পরিবার কি বা পরিবার বলতে কি বুঝো। আমরা আগেই বলেছি যে পরিবার বলতে সাধারণত বাবা মা সন্তান সন্ততি নিয়ে একত্রে বসবাস করাকে পরিবার বলে। এখন একত্রে বসবাস করা সদস্যদের মধ্যে একটি রক্তের সম্পর্ক বা রক্তের বন্ধন থাকতে হবে, তা না হলে পরিবার হতে পারে না। অর্থাৎ কয়েকটা ছাত্র যদি কোনো ঘর ভাড়া করে এক জায়গায় একত্রে বসবাস করে তখন ওইটাকে পরিবার বলে আখ্যায়িত করা যাবে না, কারণ তাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নাই, তাদের মধ্যে কোনো সুখ দুঃখ ভাগাভাগি করার সুযোগ থাকে না। এই জন্য পরিবার গঠন করতে হলে রক্তের একটা সম্পর্ক থাকতে হবে এবং তাদের ভিতরে স্নেহ, মমতা, ভালোবাসা, শ্রদ্ধা সব কিছু সমানভাবে থাকতে হবে। আচ্ছা, এরপরে পরিবার কাঠামো, আমরা চলে যাব পরিবার কাঠামো। পরিবার সাধারণত অনেক প্রকারের পরিবার, 6-7 প্রকার পরিবার দেখা যায়। এই 6-7 প্রকার পরিবারের মধ্যে উল্লেখযোগ্য পরিবারগুলো হচ্ছে স্বামী স্ত্রীর ভিত্তিতে পরিবার। অর্থাৎ 6 প্রকারের পরিবার বাংলাদেশে দেখা যায়।
ছয় প্রকারের পরিবার দেখা যায়। এক, স্বামী স্ত্রীর সম্পর্কের ভিত্তিতে। স্বামী স্ত্রীকে সম্পর্কের ভিত্তিতে বা স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার। দুই নম্বর হলো কর্তৃত্বের ভিত্তিতে পরিবার। কর্তৃত্বের ভিত্তিতে পরিবার। তিন নম্বর হলো আকারের ভিত্তিতে পরিবার। আকারের ভিত্তিতে পরিবার। চার নম্বর হলো বংশমর্যাদা বা উত্তরাধিকারের ভিত্তিতে। বংশমর্যাদা বা উত্তরাধিকারের ভিত্তিতে পরিবার। পাঁচ নম্বর হলো বিবাহ উত্তর স্বামী স্ত্রী বসবাসের নয়াবাস পরিবার। বিবাহ উত্তর স্বামী স্ত্রীর বসবাসের ভিত্তিতে পরিবার। 6 নম্বরটা হলো পাত্র-পাত্রীর ভিত্তিতে পরিবার। পাত্র-পাত্রীর ভিত্তিতে পরিবার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা তাহলে এখানে দেখতে পাচ্ছি যে স্বামী স্ত্রী সংখ্যার ভিত্তিতে পরিবার। এই ধরনের পরিবার দেখা যায় যে কোনো একজন স্বামীর এক বা একাধিক স্ত্রী আছে, এই এক বা একাধিক স্ত্রী নিয়ে একই বাড়িতে বসবাস করে। এই ধরনের পরিবারকে বলা হয় মানে স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার। এরপর কর্তৃত্বের ভিত্তিতে পরিবার। এই কর্তৃত্বের ভিত্তির পরিবার বা দুই ধরনের। একটি হলো পিতৃতান্ত্রিক পরিবার, এটা হলো পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবার। যাই হোক, এটা কর্তৃত্বের ভিত্তিতে পিতৃতান্ত্রিক পরিবার ও মাতৃতান্ত্রিক পরিবার। পিতৃতান্ত্রিক পরিবার হল যে পরিবারের বয়োজ্যেষ্ঠ পুরুষ পরিবারের কর্তা হিসাবে পরিগণিত হয়, সেই পরিবারকে বলা হয় পিতৃতান্ত্রিক পরিবার। আবার যে কোনো পরিবার আছে যে বয়োজ্যেষ্ঠ মহিলা ওই পরিবারের কর্তা, সেই পরিবারকে বলা হয় মাতৃতান্ত্রিক পরিবার। এরপরে আকারের ভিত্তিতে পরিবার আবার তিন ধরনের। একটি হলো নয়াবাস পরিবার। দুই নম্বর হলো নয়াবাস পরিবার আকারের ভিত্তিতে নয়াবাস পরিবার। এরপরে
অনুপরিবার, যৌথ পরিবার ও বর্ধিত পরিবার। নয়াবাস পরিবার, অনুপরিবার, অনুপরিবার ও বর্ধিত পরিবার। এটাও আমি একটু ব্যাখ্যা করি। বর্ধিত পরিবার যে কোনো পরিবারের 18 বছর ঊর্ধ্ব ছেলে বা মেয়ে বিয়ে করে যখন আলাদা সংসার গড়ে তোলে তখন সেটাকে বলা হয় নয়াবাস পরিবার। আর অনুপরিবার হলো শুধুমাত্র স্বামী স্ত্রী বা একজন সন্তান সন্ততি নিয়ে যে পরিবার গড়ে তোলে সেই পরিবারকে বলা হয় অনুপরিবার। আর বর্ধিত পরিবার হলো যে পরিবারে সাধারণত বাবা মা, সন্তান সন্ততি, চাচা চাচি, ফুফু ফুফা ইত্যাদি নিয়ে একত্রে বসবাস করা হয়, যেটা অনেক সময় যৌথ পরিবার হিসাবেও পরিগণিত, সেই পরিবারকে বলা হয় বর্ধিত পরিবার। এরপরে আমরা আসি বংশমর্যাদা বা উত্তরাধিকারের ভিত্তিতে পরিবার। বংশমর্যাদার ক্ষেত্রে যেমন সৈয়দ বংশ, তালুকদার বংশ, চৌকিদার বংশ, দফাদার বংশ, অনেক সমাজের ভিতরে অনেক ধরনের পরিবার খুঁজে পাওয়া যায় এবং তাদের ভিতরে সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে সাধারণত পরিবার গড়ে ওঠে। এই ধরনের পরিবারকে বলা হয় বংশমর্যাদা বা সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবার। এরপরে 5 নম্বরটা হলো বিবাহোত্তর স্বামী স্ত্রীর বসবাসের ভিত্তিতে পরিবার। সাধারণত বিবাহোত্তর স্বামী স্ত্রী বিবাহ করে যদি শহরে কর্মস্থলে তারা নতুন সংসার গড়ে তোলে সেই পরিবারকে বলা হয় বিবাহোত্তর স্বামী স্ত্রী বসবাসের পরিবার। এরপরে পাত্রপাত্রীর ভিত্তিতে পরিবার। পাত্রপাত্রী তাদের পছন্দ মতো জায়গায় পছন্দ মতো সময়ে যদি সংসার জীবন শুরু করে তখন সেটাকে বলা হয় পাত্রপাত্রী পছন্দ ভিত্তিতে পরিবার। তাহলে আমরা আজকে এই পরিবার কাঠামোতে এই অধ্যায় থেকে যে সাধারণত প্রতি বছরই কোনো একটা না কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা এখানে মধ্যে পেয়ে যেতে পারি। যে পরিবার বলতে কি বুঝো, যে বাবা মা সন্তান সন্ততি নিয়ে একত্রে বসবাস করাকে পরিবার বলে, এবং পরিবারের কার্যাবলী সাধারণত 7টি। একটা হলো জৈবিক কার্যাবলী, সন্তান সন্ততি জন্ম দেওয়া, অর্থনৈতিক কাজ, রাজনৈতিক কাজ, শিক্ষামূলক কাজ, অবসর বিনোদনমূলক কাজ, সামাজিকীকরণ কাজ ইত্যাদি। আর পরিবার কাঠামো এগুলোর ব্যাখ্যা ইতিমধ্যে আমি করেছি, তোমরা নিশ্চয়ই পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে দেখতে পারো বা দেখে নিও, তাতে আরও সুবিধা হবে। এরপর পরিবার কাঠামোতে দেখা যায় বাংলাদেশের সাধারণত 6 প্রকার পরিবার দেখা যায়। একটি হলো স্বামী স্ত্রী সংখ্যার ভিত্তিতে পরিবার, কর্তৃত্বের ভিত্তিতে পরিবার। এখানে হলো 2 ধরনের কর্তৃত্ব, সাধারণত 2 ধরনের হয়ে থাকে। একটা হলো পিতৃতান্ত্রিক পরিবার আর হলো মাতৃতান্ত্রিক পরিবার। এরপরে 3 নম্বর হলো আকারের ভিত্তিতে পরিবার, সাধারণত নয়াবাস পরিবার, অনুপরিবার ও বর্ধিত পরিবার। এবং 4 নম্বরে বংশমর্যাদা বা সম্পত্তির উত্তরাধিকার ভিত্তিতে যে পরিবার গড়ে ওঠে সেই পরিবারকেও বলা হয় উত্তরাধিকারের ভিত্তিতে পরিবার। এবার বিবাহোত্তর স্বামী স্ত্রীর অন্নবাসের পরিবার, অর্থাৎ বিবাহ করে যদি তারা কর্মস্থলে তাদের সংসার জীবন শুরু করে তাহলে সেই পরিবারকে বলা হয় বিবাহোত্তর স্বামী স্ত্রী বসবাসের ভিত্তিতে পরিবার। এরপর পাত্রপাত্রী তাদের পছন্দনীয় জিনিস ভাবে যদি তারা সব পরিবার গড়ে তোলে তাহলে সেই পরিবারকে বলা হয়। তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখি। এরপরের ক্লাসে আমরা তোমাদেরকে দেব যে এই অধ্যায়েরই পরিচ্ছেদ আমরা 13.2 সামাজিকীকরণের উপরে আর একটা ক্লাস আমরা নিব। এখানে থেকে একটা কোশ্চেন তোমরা অবশ্যই ফাইনাল পরীক্ষায় পাবে এবং যথাযথভাবে আমার ক্লাসগুলি যদি অনুসরণ করো এবং পাঠ্য বইয়ের সাথে যদি তোমরা মিলে দেখো তাহলে দেখবা যে সেই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারছো। আমি তোমাদেরকে বলবো যে পড়াশোনার মধ্যে থাকো, বইয়ের সাথে থাকো, রোটারি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের সাথে থাকো, তাহলে তোমরা লেখাপড়ার উপরেই থাকতে পারবে, লেখাপড়ার মধ্যেই থাকতে পারবে, ভালো থাকতে পারবে আর সাবধান থাকো। তো খোদা হাফেজ।